আমি অভিক আজ চলে এসেছি কলকাতা থেকে সপ্তাহান্তে একদিনের ভ্রমণের একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যাব গড়বেতায়, সন্ধান দেব ভারতের তথা পৃথিবীর একমাত্র উত্তরদুয়ারি হিন্দু মন্দিরের। ভোগ হচ্ছে আমাদের মাছ হয়, আচ্ছা খিচুড়ি হয়, আচ্ছা আর পায়েস হয়। আচ্ছা, সাথে থাকবে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনির ভ্রমণ, জাস্ট ফাটাফাটি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। মর্নিং, নমস্কার। আজ 28শে ফেব্রুয়ারি 2025, ঘড়িতে এই মুহূর্তে সকাল 7:20। অনেক দিন বাদে আবার একটা রোড ট্রিপের উদ্দেশ্যে বেরোলাম। তো চলুন শুরু করি। আমি চিকিৎসা করাটাই আমার পেশা। কিন্তু ছোটবেলা থেকে মা বাবার সঙ্গে ঘুরতে ঘুরতে ঘোরাটা যে কখন আমার নেশা হয়ে গেছে সেটা সত্যিই বুঝতে পারিনি। আর ড্রাইভিং শেখার পর থেকে রোড ট্রিপে যাওয়াটা আমার সব থেকে পছন্দের। আর এই দুর্দান্ত রোড ট্রিপের জন্য গাড়ির তেলের ট্যাঙ্ক আর চাকার হাওয়া দুটোই ফুল করে চলে গেলাম আমাদের তেলের ট্যাঙ্ক ফুল করতে। রাস্তায় চলতে চলতে একটু পাওয়ার ন্যাপ না হলে কিন্তু হয় না, আর সেটার জন্যই এখন কিন্তু চা বাঙালিদের কাছে পাওয়ার ন্যাপ হিসাবে বেস্ট হচ্ছে কিন্তু চাই। তবে এই দোকানে আমি অনেক দিনই এসেছি, চা কিন্তু আর আগের মতো নেই, চা কিন্তু খারাপ হয়ে গেছে। আর অর্পিতা ঘুগনি খাচ্ছে, জানি না ওর কীরকম খেতে লাগছে না লাগছে। দেখতে দেখতে বাড়ি থেকে 55 কিলোমিটার ড্রাইভ করে পৌঁছে গেলাম কোলাঘাটে। কিন্তু প্রশ্নটা এটাই, আমরা যাচ্ছি কোথায়? আজকে কিন্তু আমরা যাব গড়বেতায়। গড়বেতা একদিনের জন্য ভ্রমণের জন্য খুব ভালো কতগুলো স্পট আছে, সেগুলো আজকে আমরা সব কটা ঘুরবো। চলুন শুরু করি। গুগল ম্যাপ অনুযায়ী বালি থেকে গড়বেতার দূরত্ব ভায়া মেদিনীপুর 183 কিলোমিটার। সময় লাগে 3 ঘন্টা 40 মিনিট মতো। আপনারা চাইলে ভায়া আরামবাগও আসতে পারেন, সেক্ষেত্রে দূরত্ব 123 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টা 15 মিনিট। এই রাস্তায় দুটো টোল পড়ে। প্রথম ধুলাগড় টোল প্লাজা, 125 টাকা চার্জ। দ্বিতীয় ডেবরা টোল প্লাজা, 80 টাকা চার্জ। রোড ট্রিপের একটা মজার জিনিস হলো আপনি একই যাত্রায় নানা রকমের বৈচিত্র্য পাবেন, যা দেখে আপনি তন্ময় হবেন। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদার ফোরকাস্ট ছিল একদম ক্লিয়ার, কিন্তু এখন রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তায় পুরো ভরা কুয়াশা। বুঝতে পারছি না আজকের ট্রিপটা কীরকম হতে চলেছে। যাই হোক, যেরকমই হবে সেরকমই আপনাদের সঙ্গে শেয়ার করব। কুয়াশার আভা কাটতে না কাটতেই চোখে পড়ল লালে রাঙা পলাশের গাছ। আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে। শীতের হিমেল হাওয়ার পরশ ছাড়িয়ে যখন বসন্তের আগমন হয়, তখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, মানে স্পেশালি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রচুর পলাশ ফুল দেখতে পাওয়া যায়। গাছ লাল হয়ে ওঠে। তো রাস্তায় অনেকক্ষণ ধরেই দেখছিলাম, কিন্তু সেরকমভাবে তোলার সুযোগ পাইনি, কারণ হাইওয়ের ধারে ছিল। তো এখানে দেখতে পেলাম এক জায়গায় গাছে পলাশ ফুল ভরে আছে, আর কিছু গাছের তলাতেও পড়ে আছে। তো সেটাকে সাক্ষী করার জন্যই রাস্তায় খানিকটা ব্রেক নিলাম, আর কোমরটা খানিকটা ধরে গেছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাইওয়ে থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তায়। হাইওয়েতে চারপাশে গাছ কিন্তু সেরকম ছিল না। যে মুহূর্তে আমরা এই কানেক্টর রাস্তায় ঢুকেছি, মেদিনীপুর শহর কানেক্টরের রাস্তায়, দেখুন পুরো চারপাশে গাছের শোভায় ভরে গেছে। আর এই সবুজের শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম চন্দ্রকোনা রোড ঢোকার আগের রেলওয়ে ক্রসিংয়ে। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা গড়বেতা ট্রেনে যেতে চান তারা সাঁতরাগাছি থেকে যে কোনো ট্রেনে গড়বেতা পৌঁছাতে পারেন। রেলওয়ে ক্রসিংটা পেরোনোর পরে এই সরু ব্রিজটা, আর এটা পেরিয়ে মিনিট 20 এগিয়েই আমরা পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্যে। আগেই আপনাদেরকে বলেছি যে আজকে আমরা ঘুরতে এসেছি গড়বেতায়। তো রাস্তাটা কীভাবে এলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
কিভাবে আমরা তো বাই কার এসেছি, আপনারা যদি ট্রেনে আসতে চান কিভাবে আসবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো গড়বেতায় পৌঁছে আমরা সবার প্রথমে এসেছি এখানকার সর্বমঙ্গলা মন্দিরে। অসম্ভব জাগ্রত এই মন্দির। চলুন মন্দিরটা আগে আমরা ভালো করে ঘুরে নিই। অন্যান্য হিন্দু মন্দিরের মতো এই মন্দিরেও 3টে ভাগ আছে: গর্ভগৃহ, নাট মন্দির এবং দুর্গা দালান। আপনারা বিক্রম বেতালের গল্প তো সবাই শুনেছেন। সেই বিক্রম বেতালের গল্পে রাজা বিক্রমাদিত্য এই মন্দিরে এসে সব সাধনা করেছিলেন এবং সব সাধনা করার পর উনি সব সাধনায় সার্থক হয়েছিলেন এবং তাল এবং বেতালের উপর ওনার কর্তৃত্ব এসেছিল। সেই কর্তৃত্ব পরীক্ষা করার জন্য উনি তাল এবং বেতালকে নির্দেশ দিয়েছিলেন এই মন্দিরের দরজা উত্তরমুখী করে দিতে। এবং এটাই কিন্তু ভারতের নয়, পৃথিবীর একমাত্র হিন্দু মন্দির যার দরজা উত্তরমুখী। সাধারণত হিন্দু মন্দিরের দরজা হয় পূর্ব দুয়ারি বা দক্ষিণ দুয়ারি হয়ে থাকে, এইটা কিন্তু একমাত্র ব্যতিক্রম। এইটা হচ্ছে এই মন্দিরের নাট মন্দির। তো চলুন এবার নাট মন্দির একটু ঘুরি। সুবিশাল নাট মন্দিরের উল্টো দিকেই আছে এই মন্দিরের গর্ভগৃহ, আর এই মন্দিরের বাইরেই আছে মায়ের কাল ভৈরবের মূর্তি। এখানে বলি কাঠে কিন্তু প্রায় দিনই বলি হয়। তো সেই বলির রক্তের দাগ এখনও তাজা। হয়তো সকালের দিকে বলি হয়েছে। মা কিন্তু এখানে খুবই জাগ্রত। চলুন এই মন্দিরের টাইমিং, ভোগের নিয়মাবলী এবং মন্দিরের ইতিহাস এখানকার ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে নিই। মায়ের ভোগের কুপনের চার্জ কত? 60 টাকা। 60 টাকা। আচ্ছা, প্রতিদিন মোটামুটি কতজন লোক মানে মায়ের প্রসাদ নেয়? প্রতিদিন ধরুন কোনো দিনও 40 হয়, কোনো দিন এক একদিন 150-200 হয়ে যায়। শনি মঙ্গলবার আপনার 100 আছে, 100 থেকে 150 আর কোনো দিন 250 হয়ে যেতে পারে। 250 হয়ে যেতে পারে। ভোগ হচ্ছে আমাদের মাছ হয়, আচ্ছা খিচুড়ি হয়, আচ্ছা আর পায়েস হয়। আচ্ছা আর যদি চাটনি হয়, চাটনি হয়। আচ্ছা আমাদের মানে তরকারি এই যে করছে দেখছেন, বাঁধাকপি সব কিছু রকম ভেজাল, মানে সব রকম মিক্সড করে করা হয়। আচ্ছা 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 সব রকম ইয়েতে ঘন্ট করে করা হয় মায়ের ভোগ। আচ্ছা, আর ভোগের টাইমিং? ভোগের টাইম আমরা ধরুন 12টা থেকে 1টার মধ্যে আমাদের মায়ের ভোগ হয়ে যায়। আচ্ছা, আগে এসে কুপন কেটে নিতে হবে? আগে কুপন আপনার মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে এসে কেটে নিতে হবে। হ্যাঁ, সকালে কটায় খোলা হয়? সকালে আপনার ধরুন কোনোদিন 5টা 6টার মধ্যে খোলা হয় মন্দির। 5টা থেকে 6টার মধ্যে খোলা হয়। আর নিত্য পুজো আমাদের 7টার থেকে আরম্ভ হয়ে যায়। আচ্ছা, পরে বন্ধ হয় না, যতক্ষণ ভোগ হবে যখন ভোগ হবে ততক্ষণ ততক্ষণ খুলে থাকবে। মায়ের যে ভোগের পর আমরা অন্তত 15-20 মিনিট মাকে বিশ্রাম দেওয়া হয়। আর বিকেলে আপনার ধরুন ওই 4টার থেকে 4টা থেকে খুলে দেওয়া হয়। আচ্ছা, দিয়ে আবার সন্ধ্যাবেলা? 4টা থেকে সন্ধ্যেবেলা আপনার ওই শীতকাল হলে আমরা 7টা 7:30টার মধ্যে বন্ধ করা হয়, গ্রীষ্মকালে 8টা বেজে যায়। 8টা। এক রাতের সব মন্দির হয়েছে এটা আমার। আচ্ছা হ্যাঁ, রাজা বিক্রমাদিত্যর আমল এটা। আচ্ছা যে মন্দিরটা হয়েছে না রাজা বিক্রমাদিত্যর, মানে এটা বাবা দাদুরা তাই বলেছে এক রাতের মন্দির। এটা তো প্রস্তরের পুরো মন্দির এটা নয়। এটা আপনার এই যে এখানে কোকিল একটা আছে, কোকিল দেখবেন একটা, বাইরে যে কোকিল আছে একটা গিলের মধ্যে দেখবেন। আচ্ছা, ওইটা দেখবেন এক রাতে ডেকে দিয়েছিলেন উনি, তার জন্য এই মন্দির এক রাতেই হয়েছে। কোকিল ডেকে দিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য? রাজা বিক্রমাদিত্যর আমল। তালবেতাল যেটা চিন্তা করেছিলেন, বুঝতে পারছেন, তার থেকে ইয়া হয়েছে। মন্দির কখন কি হয়েছে, কে তৈরি করেছে কেউ জানে না। এটা অ্যাকচুয়ালি নিজে নাকি বলেছিলেন বিশ্বকর্মা নিজে তৈরি করেছে। বিশ্বকর্মা নিজে তৈরি করেছিলেন? আচ্ছা আচ্ছা, পুরো পাথরের, আপনি একটা ইট দেখাতে পারবেন। আমার নাম হচ্ছে পার্থ চ্যাটার্জি। আচ্ছা এখানে হচ্ছে পুরোহিত, এখানে আমার দাদা থাকে প্রধান পুরোহিত। আচ্ছা আমাদের এখানে ব্রাহ্মণ আছে 9 জন। আচ্ছা রান্নুনির আলাদা থাকে, টহলারা 4 জন আছে। আচ্ছা, এই দিয়ে আমাদের মন্দির সংস্কারটা হয়। দুর্গা দালানের ভেতরে পুরো ভরে গেছে ভক্তদের ভোগ খাওয়ার জায়গাটা। তো যে কারণে আমরা এই মুহূর্তে নাট মন্দিরের বাইরেটা বুঝছি। মন্দিরের ভোগ প্রসাদে আমরা সেদিন খেয়েছিলাম খিচুড়ি, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল
আর শেষ পাতে অবশ্যই পায়েস। এই ভোগ প্রসাদ খাওয়ার পর আমরা এগোলাম আমাদের পরবর্তী স্পটের দিকে, মানে বাংলার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন গনগনির দিকে। তবে ওখানে যাওয়ার আগে এখানকার ইতিহাস সম্পর্কে কয়েকটা কথা বলি। বলা হয় যে গুপ্তযুগে বেত্রাবনা এই শহরটি নির্মাণ করেছিলেন, আর শহরটি রক্ষা করার জন্য তিনি একটি গড় নির্মাণ করেন। তার থেকেই এই শহরের নাম হয় বেত্রাগড়। পরবর্তীকালে বেত্রাগড় অপভ্রংশ হয়ে গড়বেতা হয়েছে। হ্যাঁ, আছে খালি পেটে জল আর ভরা পেটে ফল। তো ভোগ খাওয়ার পর শশা। এই মুহূর্তে পৌঁছেছি গনগনির সামনে। গনগনিতে এখানে একটা ওয়াচ টাওয়ার করেছে। এটা যখন আগে বহু বছর আগে আমি এসেছিলাম তখন ব্লগ করতাম না, সেই সময় কিন্তু এটা ছিল না। যাই হোক, দেখিয়ে এটা আজকে ঢুকে দেখব। গনগনি পৌঁছিয়ে আমরা প্রথমেই চলে গেছিলাম গনগনির সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে গনগনির সৌন্দর্য উপভোগ করতে। তবে এখানে ঢুকতে গেলে টিকিট মূল্য লাগে, মাথাপিছু 5 টাকা করে। এই পার্কের ভিতর ঢুকে দুদিকে দেখুন কি সুন্দর ফুলের বাগান করে রেখেছে। জাস্ট অ্যাম্বিয়েন্স কিন্তু ফাটাফাটি। একটা রেস্টুরেন্টও আছে। আগে ওয়াচ টাওয়ারটায় যাব, চলুন। এখানে ভেতরে বাঁদিকে বেশ কিছু কটেজ আছে। এখানে দুটো শিলাবতী এবং কটেজগুলোর নাম দেওয়া আছে। এটা যেমন নাম হচ্ছে শিলাবতী, আচ্ছা কংসাবতী আগেরটা। ডুলুং। পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন নদীর নামে কটেজগুলোর নাম। সুবর্ণরেখা। এবারে আসি একটু ভূগোলের কথায়। প্রথমেই প্রশ্ন আসে, বাংলার এই বিখ্যাত ক্যানিয়ন কিভাবে তৈরি হলো? গড়বেতার এই বিখ্যাত ক্যানিয়ন তৈরি হয়েছে বহু বছর ধরে শিলাবতী নদীর জলের ভূমিক্ষয়ের মাধ্যমে। এর সঙ্গে কিছুটা বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয়ও দায়ী। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এর ওপরে এবার গিয়ে এর বিউটি, চারপাশের বিউটিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট ফাটাফাটি। ওয়াচ টাওয়ারের ওপরে উঠে গনগনির একটা মারাত্মক সৌন্দর্য উপভোগ করলাম। কিন্তু একটা কথা আছে যে চাঁদেও যদি কলঙ্ক না থাকে চাঁদকে সুন্দর লাগে না। আর এখানে কলঙ্ক না থাকলে কি করে হবে? তো সেই কলঙ্কের দায় কে নিয়েছে? মানুষ, মানে আমরাই। দেখুন সেই কলঙ্কের ফল। বসন্তের ঝরা পাতার উপর দিয়ে কখনো হেঁটেছেন? আমার তো এর আওয়াজটা ফাটাফাটি লাগে। আপনাদের কেমন লাগে? এবারে এখানকার এই বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের পাশের কটেজ বুকিংয়ের ফোন নাম্বার এবং ওয়েবসাইট দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই পেছন দিকে হচ্ছে গনগনির কটেজে যাওয়ার রাস্তা, আর তার ভেতরে হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ারটা, যেখান থেকে এখানকার একটা মারাত্মক সৌন্দর্য ভুলতে পারা যায় বা দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে গনগনিতে নিচে নামার রাস্তা, যে গিয়ে ক্যানিয়নটা আমরা দেখব। চলুন এগোনো যাক। গনগনির কথা কিন্তু মহাভারতের সময়ও শোনা যায়। পাণ্ডবেরা অজ্ঞাতবাসকালে মাতা কুন্তির সঙ্গে এখানে এসে পৌঁছান। তখন এখানে বকাসুরের রাজত্ব চলছিল এবং স্থানীয় গ্রাম থেকে প্রতিদিন একজন মানুষকে তার খাদ্য সরবরাহের জন্য আত্মবলিদান দিতে হতো। পাণ্ডবেরা যে ব্রাহ্মণ পরিবারে আশ্রয় নিয়েছিলেন তাদের একদিন সেই পালা আসে। মা কুন্তির আদেশে মহাবলিয়ান ভীম সেদিন ব্রাহ্মণ পরিবারের পরিবর্তে সেখানে যান। বকাসুরের সঙ্গে কয়েকদিনব্যাপী যুদ্ধে বকাসুর পরাজিত এবং নিহত হন। সেই পৃথিবী প্রলয়কারী যুদ্ধে যে ভূমিক্ষয় হয় তাই পরবর্তীকালে গনগনিতে রূপান্তরিত হয়েছে। আমার তো ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে যে একটা উপদেশ না দিয়ে পারছি না, মানে উপদেশ দেওয়া তো অভ্যাস লোককে। সেটা হচ্ছে যে এই যে মাটি, এই মাটি কিন্তু হচ্ছে চন্দ্রবোড়ার জন্য ফেমাস। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন
পশ্চিমবঙ্গের সব থেকে বড় ক্যানিয়ন, পশ্চিমবঙ্গ নয় ভারতের সব থেকে বড় ক্যানিয়ন। এইগুলো কিন্তু মেইনলি ভূমিক্ষয়ের মাধ্যমে তৈরি হয়েছে। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যখন গনগনির এই গ্র্যান্ড ক্যানিয়নে আসবেন তখন কিন্তু অবশ্যই ভালো জুতো পরে আসবেন, না হলে কিন্তু আমার নিজের চোখে থাকা বেশ কিছু মানুষ খারাপ জুতোর জন্য স্লিপ করে পড়ে গিয়ে কোমরে এবং হাতে পায়ে চোট পায়। সে সম্পর্কে কিন্তু ভীষণভাবে সচেতন থাকবেন। হাঁপিয়ে গেলাম, একটানা উঠেছি, অনেকটা খাড়াই উঠতে হয় তো, ভালো কষ্ট আছে। এরপর আমরা চলে গেছিলাম গনগনির পার্ক সংলগ্ন একটি চায়ের দোকানে, সেখানে চা খেতে। চাটা হেভি বানিয়েছে, এতক্ষণ হেঁটেছি, হেঁটে এনার্জি পুরো ডাউন হয়ে গেছিল, তো সেটা ফেরত পাওয়ার জন্য কিন্তু এই চাটা খেলাম। আর তবে আমরা এখানে চা খাচ্ছি ঠিকই, আপনারা চাইলে এখানে ভাত থেকে শুরু করে সমস্ত রকম আইটেমই পাবেন এবং সেগুলো খুব সুলভ মূল্যে। এখানে গাড়ি পার্কিংয়ের রেট কীরকম? গাড়ি পার্কিং রেট হচ্ছে আপনার ছোট গাড়ি হচ্ছে 100 টাকা, হ্যাঁ, মর্নিং 3টে অবধি, আচ্ছা, বিকেল 3টের পরে 50 টাকা। আচ্ছা, ছোট বাস হলে আপনার পার্কিং হচ্ছে 200 টাকা, পিকনিক করলে 300 টাকা। আচ্ছা, আর বড় বাস পার্কিং হচ্ছে 300 টাকা, আর পিকনিক করলে 450 টাকা। 450 টাকা। আর ছোট পার্কিং হচ্ছে 20 টাকা। আচ্ছা, বাইক পার্কিং কিছু নেই এখানে, বাইক পার্কিংয়ে কোনো চার্জ নেই। আর যদি কেউ ওই ভেতরে গাড়ি রাখে, মানে কটেজে থাকে, তার ক্ষেত্রে কটেজে থাকলে রিসোর্টে থাকলে কোনো পার্কিং লাগবে না, ওটা ফ্রি, ওটা ফ্রি থাকবে। যারা রিসোর্টে বুকিং থাকে ওনাদের জন্য ফ্রি থাকে গাড়ি। আচ্ছা, ওই রিসোর্টের মধ্যে থাকবে গাড়ি। আচ্ছা, তখন আর বাইরে থাকবে না না, গাড়ি? বাইরে গাড়ি থাকবে না। আচ্ছা, গনগনি ঘুরে নিয়ে এবারে বাড়ি ফেরার পথ ধরলাম। তবে এবারেও কিন্তু আমাদের রুট ভায়া খড়গপুর এবং কোলাঘাট। এখন ঘড়িতে বিকেল 4:30, ব্লগটা কোলাঘাটেই শেষ করছি। যদিও দুটো স্পট ঘোরার পর আমরা বগরিতে শ্রীকৃষ্ণের একটা খুব সুন্দর মন্দির আছে শিলাবতী নদীর তীরে, সেখানে গেছিলাম, কিন্তু মন্দির যেহেতু বন্ধ ছিল দুপুরবেলা, সেহেতু কোনো ভিডিওগ্রাফি কিছু করিনি। যাই হোক, দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।